9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটের রাজস্ব আয় প্রায় 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি, 6,90,95,000 কোটি নির্ধারণ টাকা করা হয়েছে। নির্ধারণ করা হয়েছে। আপনি বলেন বিগত বছরসমূহের ভিতরে সর্বোচ্চ রেভিনিউ কালেকশন কত? সেই রেভিনিউ কালেকশন যদি আমি সর্বোচ্চটা ধরে প্লাস ধরি গ্রোথ সহ, তাহলে এটা 4 লক্ষ কোটি টাকার প্লাসের বেশি হওয়ার কোনো সুযোগ নাই। 3 লক্ষ সামথিং কাছাকাছি। জি হ্যাঁ, তাহলে এখানে 3 লক্ষ কোটি টাকা মানে এখানে ঘাটতি রয়েছে। এবং বাংলাদেশের যে ঋণ আছে, এই ঋণের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হয় বাৎসরিক, এটাও প্রায় 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তাহলে 4.5 লক্ষ কোটি বা 4 লক্ষ প্লাস কোটি টাকা এখানে আমাদের ঘাটতি থাকবে। সেই ঘাটতি মেটানোর জন্য সরকার IMF, বৈদেশিক এবং বেসরকারি ব্যাংক, এই জায়গা থেকে সরকার ঋণ নেওয়ার চিন্তা করছে, কিন্তু এত টাকা ঋণ সরকার পাবে না। এই জায়গা থেকে বলা হচ্ছে যে এই বাজেটটা বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী, এবং এটা একটা রেকর্ড দেখানোর জন্য যে বাংলাদেশে এত কোটি টাকার বাজেট আগে কখনো দেওয়া হয়নি। আপনি যদি অন্যদিকে দেখেন তাহলে আপনার 234 কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিগত 15 বছরে পাচার হয়ে চলে গেছে। এবং আমি এই জায়গাটায় আসতেছি। এই জায়গায় এসে আপনি কাগজে কলমে যে ধরনের মানুষকে কি দিচ্ছেন, মানে কমিটমেন্ট দিচ্ছেন, এই কমিটমেন্টটা বাজেট পাস হওয়ার পরে বাস্তব জায়গায় যখন আপনাকে মেলাতে হবে, সেই জায়গায় আপনি এটা রাখতে পারবেন না। আপনি যখন সরকারি কর্মচারীদের কি দিবেন, পে স্কেল দিবেন, ধাপে ধাপে দিলেও তো দিতে হবে। আপনাকে যখন কর সীমা আপনি বলছেন 25,000 বাড়াই দিয়েছি, কিন্তু ওখানে ট্যাক্স 5% থেকে 10% করে দিয়েছেন। আগে যার 5,000 টাকা 6,000 টাকা কর দিতে হতো, তাকে 10 থেকে 12,000 টাকা কর দিতে হবে। সামগ্রিকভাবে করের বোঝা মানুষের কাছে আছে। এবং বাজেট পাস হওয়ার পরে এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে জীবনযাত্রার প্রতিটা ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে যাবে, জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।